শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন। মাফ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স? মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে। কাউকে ছাড় দেওয়া হবে না, কিচ্ছু দেব না। তার মানে আপনি কি র্যাগিং করবেন, গ্রেপ করবেন? জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক, জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক। যদি প্রশ্ন বন্ধ হয়ে যায়, কাল্ট হয়ে যাবে। হাসিনার দিল্লি ছিল, আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না। জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক জুলাই। বেশি কম বলা, আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই হালাত 4-5 মাস এসেছে। এই আপনারা এই কথাটা বলেন না, না শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে। তারপর আপনি সম্পর্কে জানতে কি গুগল স্টর্ম করতে হবে না। ওই যে আপনি যেমন করে আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইতেন কি রাস্তা শুনেন। হাদিকে টানেন কেন? আরে হাদিকে টানেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না, কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন, এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার, জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই বলেনি আমার, আমাদের সবার জুলাই, জুলাই সবার। হ্যাঁ, আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন আমার জুলাই সনদ বাস্তবায়ন চায়, হাত চায়, সেজন্য লাগে। সেটা কি আপনি সেটাকে বন্ডুল করতে চান? আপনি তাকে কবিতা বলে অপমানিত করতে চান। শুনেন, কবিতা আপনি শুনেন, অ্যাঙ্করিং করেন, আবার এদিকে আরেক দলের সমর্থন নাই। এটা দুর্ভাগ্য। এই জন্যই গত 15 বছর এই সাংবাদিকতাদের এই অবস্থা। এখন আর তো 5 জনের মালিক মতো নাই। আপনি কোথা থেকে আসছেন? নাই। আরে ভাই, 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আপনি আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা বলে দিন একার জুলাই, বলছি সবার জুলাই। আমার কান বলে আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার জুলাই, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি, আমরা প্রশ্নে আসি। আপনি ক্রেডিট নিয়ে আপনি আসতে পারেন, আমি ক্রেডিট না দেব। অনেকগুলো ফাইল নিয়ে এসে চিল্লায় কথা বললেই সত্য হয় না। যৌক্তিক জায়গায় কথা বলেন, ডাইরেক্ট আক্রমণ না করে। আপনি কি কথা বলতে আসছেন, জনগণ শুনুক। বলেন, আপনি দয়া করে কথাটা বলতে দেন। বলেন, কথা শেখানোর মতো বলতে বন্ধ করে দিন। কিন্তু মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একটু করবেন না। আপনি কথা বলেন, ডোন্ট সে দ্যাট। এখানে আমি মিথ্যা কথা বলতে এখানে হাদিকে কেটে নিচ্ছে। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদ। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক তো জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক বলতেছেন আপনি কি বলতেছেন যে আপনি জুলাই সনদ একটা গল্প? আপনি কিভাবে এই অকাজে দেখালেন? জুলাই সনদকে গল্প বলেন? আপনি গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও সংস্কার কবিতা, এবং এটা অনলি ইউটোপিয়া। এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। এটা সম্ভব না। আপনি এই কথা বলেন কিভাবে বাংলাদেশে? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার না। আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ না? সংস্কার আর জুলাই সনদ। আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই, আমরা একজন একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিলেন, বলেন একটু ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা নির্বাচন কমিশন একটি ইতিহাস গড়তে চেয়েছে প্রফেসর ইউনূসের চোখ থেকে, তাই না? কি ইতিহাস গড়বে? আপনি একটা জিনিস দেখেন, সেফটি ট্যাঙ্ক চেনেন না? সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে হলে কি করতে হবে? এর মধ্যে কিছু ফ্রেশ পানি ঢেলে দিলে হবে? না না, ফ্রেশ পানি ঢেলে দিলে হতে হবে। আগে তো খালি করতে হবে। আপনি তো জুলাই গণ অভ্যুত্থানের পরে হেজিমনি মুক্ত বাংলাদেশ বানাননি। আপনি তো শুরুতেই রাজনৈতিক দলের বেহায়ার মতো কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি আমরা মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমরা বললে কষ্ট পাই, আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলবো না, ফ্যাসিস্টকে কি বলবো? আমরা এই বেলাল্লাপনা দেখেছি তো রাজনীতিতে, আমরা এই বেহায়াপনা দেখেছি তো। শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন, সাপের মুখে চুমু দিলেন। এই কারণে এই হেজিমনি মুক্ত অ্যাডমিনিস্ট্রেশন করা যায়নি। এবং সেই হেজিমনি নিয়ে কি ইতিহাস গড়বেন আমি জানি না। ইতিহাসের 2টি চ্যাপ্টার, একটি কালো অধ্যায়, একটি সোনালী অধ্যায়। আমরা আলো যেহেতু কমে আসছে, সম্ভাবনা কমে আসছে, সুতরাং আমরা একটু অন্ধকারের দিকে এগোচ্ছি আমার কাছে মনে হয়। আরেকটি জিনিস, শাহরিয়ার ভাইয়ের একটি আলোচনা মানে শুনলাম না, আপার একটি আলোচনা শুনলাম যে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে আর কে দেয়নি। আরে ভাই, সংস্কার তো একটি কবিতা, এটি সম্ভব না। এটি আপনারাও পারবেন না, কেউ পারবে না। কবিতা লেখা সহজ, কবিতার মতো জীবন হয় না। এই সংস্কারের গল্প দিয়ে কিছু কিছু লোকের ভাগ্য বদল হয়েছে, কিছু কিছু লোক পুনর্বাসিত হয়েছে, কিছু কিছু বহুজাতিক পণ্য এখানে বিক্রি হয়েছে উচ্চ মূল্যে। রাজনীতিবিদদের লুটেরা বলে তারা লুটপাট করেছে অনেকের এপিএস এর বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে। আপনি ফতোয়া দিয়েছেন সততার, মাফ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স? মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে। আপনি মাফ করার কে? আজকে বলেন বাংলাদেশ এটা বাংলাদেশ এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন, দিনাজপুর বানাবেন না গাজীপুর বানাবেন জানি না। হ্যাঁ, সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি ওয়াশিংটন পোস্টের একটি স্টোরি, একটি নিউজের কথা আমি আলোচনা তুলতে চাই। একজন মার্কিন ডিপ্লোম্যাট, তিনি
একটা বৈঠকে বলেছেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তারা ভালো করবে। তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, ইতিহাস শুরু হয়েছে তো তাদের সাথে তাদের সম্পর্কের ইতিহাস শুরু হয়েছে 71 সাল থেকে। 1971 সালে মার্কিন পঞ্চম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তান অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য। সুতরাং ওই শক্তির সাথে ঐতিহাসিক এই সম্পর্ক আমাদের মধ্যে প্রশ্ন জাগায় যে একজন ডিপ্লোম্যাট তার শিষ্টাচারের মধ্য থেকে এই ধরনের কথা বলতে পারেন কিনা। আবার একই সঙ্গে একজন সংসদ সদস্য তিনি তার নির্বাচনী প্রচারণায় এটি বলতে পারেন কিনা, এটি নির্বাচনী আচরণবিধিতে আছে কিনা, কাউকে ছাড় দেওয়া হবে না, কিচ্ছু দেব না। তার মানে আপনি কি র্যাগিং করবেন, গ্রেপ করবেন? আপনি কি হুমকি দিচ্ছেন? কাকে দিচ্ছেন? চোখ কাকে লাল করেন? আমরা লাল চোখ দেখে দেখে অভ্যস্ত। আমাদের কাছে এখন মনে হয় কি ওইসব লাল চোখ হচ্ছে চোখে রোগ হয়েছে, ডাক্তার দেখান। বাংলাদেশটায় শান্তি ফেরান। আপনারা রাজনীতিকরা একজন বলছেন মুসলেকা দিয়ে আমরা পালাইনি। আরে ভাই, আপনি তো গুপ্ত হয়ে গেছেন, আপনি পালাবেন কি? আপনি তো গোপনে চলে গেছেন। মুসলেকার কথা, এইসব পলিটিক্যাল রেটরিক না করে আপনি রাষ্ট্রকে নিয়ে, আপনি দেশকে নিয়ে, জনগণকে নিয়ে কি ভাবছেন? আপনি আপনার স্বপ্ন দেখান। এ পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম, নট এ ফ্রড। পলিটিক্যাল লিডার্সরা কিন্তু ফ্রড না। এখন যে কথাগুলো হচ্ছে রেটরিকের নামে, এটা ফ্রড পানা হচ্ছে, এটা বাটপারি হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি আপনি ভোটের মাঠে জনগণের মন জয় করার চেষ্টা করেন। হুমকি দেন কেন? পেছন দেখান কেন? পেছনে কার কি আছে এটা তো আমরা জানি ভাই। সামনে নির্বাচন, ইন্ডিয়া যখন, দিল্লি যখন বলছে যে আমরা এখানে অমুককে ভালো দেখতে চাই, তমুককে ভালো দেখতে চাই, আজকে শৃঙ্খলা একটি কথা বলেছে যে অনিয়ম না হলে জামাত ক্ষমতায় আসবে না। আরে ভাই, জামাত তো জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে। যদি জামাত ভালো কিছু করে, জামাতকে জনগণ ভোট দেবে। হুইল শৃঙ্খলা আপনাকে কে ডেকেছে এখানে? এটাও আমার কাছে মনে হয় এটাও এক ধরনের ফাঁদ। এটা ওই বিএনপিকে এক ধরনের স্টিগমার মধ্যে ফেলে দেয়া। আবার বিএনপির কিছু নেতারা, আপারা কিছু নেতারা এমনভাবে কথা বলছেন যে উজু করতে হবে, নামাজ পড়তে হবে, অমুকের নাম। ভাই, কাল্ট বানাচ্ছেন কেন? কাল্ট বানাচ্ছেন কেন? তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ দিন জনগণকে। জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক, জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক। যদি প্রশ্ন বন্ধ হয়ে যায়, কাল্ট হয়ে যাবে। হাসিনার দিল্লি ছিল, আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই। জি, আপনাকে ধন্যবাদ। একটা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়া তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলেই 8 জন জামাত ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। সো এই কথাগুলো, ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে এদেশের জন্য মিরর। আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে, কারো পক্ষ হয়ে বলেন না। আমি আবার উত্তর দিব, আমি একজন সারিয়ার কবির। আর যদি আপনারা বলছেন আমি তো নতুন, ঠিক আছে, আপনাদের অবদান সবচেয়ে বেশি, ভালো কথা। আমাদের অবদান নাই, অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই। অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে? আর অবদান আমার আছে এ কথা বলবো না। যারা অবদান আছে কিনা যারা জানে, এটা আমি লিখে প্রমাণ করবো না। 2012 সাল থেকে কোর্টের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে, কে শেষ জীবন বাজি রেখে বেল অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশের ইতিহাসে নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে 2012 সালে এই শাহরিয়ার কবির। 2012 সালে এই শাহরিয়ার কবির মতিউর রহমান রিজভী থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট বেইটেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকাতে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার খালি দিচ্ছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে, তার টাকির কালির টাকাই শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই। 2 তারিখে যখন সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে শাহরিয়ার কবির। হজ করতে যায়, উমরা করতে যায়, কার সাথে? আমিরে জামাতের সাথে, জীবন বাজি রেখে। ধরলে ধরবে, ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে
ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে রাখতে পারিনি। এটা হচ্ছে শাহরিয়ার কবির। আর আপনারা বলেন 5 মাস আমাকে দেখছেন, আপনারা বলেন 5 মাস দেখছেন। এই শাহরিয়ার কবির যা ইনকাম করে তার 3 ভাগ দেয় ইসলামী আন্দোলনে। এটাই দেখছেন সাংবাদিক না? ও 2 দিন হচ্ছে টকশোতে আসছি, ভাবছে ও শাহরিয়ার কবির কিছু জানে না, নতুন আসছে। নতুন ইয়া কেন 70 এত লাগে কেন? ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটা ফিস নিছি। 70টা মামলা করছি সেদিন, ফিস নিছি একটার। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। ও একটু দাঁড়িয়ে আছে, ওদের নাম দিয়ে দিলেন ছাগল না? খুব ভাল লাগে না নিয়ে সেভাবে বেজ্জত করতে? একদিন বলছিলাম কালের কণ্ঠেতে আসবো না, যমুনা একদিন বলছিল শোনেন, দেশ আগে, আমরা দেশের জন্য আসছি, ইসলাম কায়েমের জন্য আসছি, কারো রক্তচক্ষু ভয় করে না। ভারতকে ভয় পায় না, আর আপনারাকে ব্যক্তিগত আক্রমণ ছাড়েন। এখানে কথা বলতে আসছি, কথা বলতে দিলে দিবেন, না দিলে দিবেন না, অসমস্যা নেই। এক টিভি ডাকেন, আর এক টিভি আছে। আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম, আর আসবো না, কি হবে? শেষ করতে দেন একটু। ওনার অনুষ্ঠানেও গেছি একবার, তারপর আর ডাকেননি, যাইনি তো গ্রুপের, তারপর যাইনি। আর আপনি আমাকে বলতেছেন আমি শাহরিয়ার কবিরকে, আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম, আমি জামাতকে সাক্ষী রেখে, আর আল্লাহ তো জানেই যা যা বললাম, যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের, আজকে ডিটেনশন দেন। সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখন কি আমি যা বলবো আমি জামাত ইসলাম করি? সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম, সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে। এর চেয়ে আর বেশি কিছু নাই। এই জাতির সবচেয়ে বড় কথা, যেই সাংবাদিক হন অন্ধ হন না, আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে অপমান করেন না। আল্লাহ সম্মানের মালিক, সম্মান দিবেন, এবং এই সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আমি একটু ছোট্ট 1 মিনিট কথা বলতে চাই। শাহরিয়ার ভাই, আমার কথায় ব্যক্তিগতভাবে যদি আহত হন, আই এম সরি, বাট আমি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আপনি আমাকে বলছেন আমি করিনি, আমি নতুন এটা বলছি, আপনি রিলটা ঘোরান, আপনি রিলটা ঘোরান, দয়া করে অনুগ্রহ করে বলতেছি রিলটা ঘোরান। আপনি কথা বলছেন কিনা যদি না বলেন, আমি আপনার পা ধরে মাপ চাবো। আমি এই প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি এই কথা না বলেন, আমি এই অনুষ্ঠানে ক্যামেরার সামনে আপনার পা ধরে মাপ চাবো। আপনি বলছেন আমি 3 বার চলে আসছি, না আপনি বলতে চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে, আপনি ব্যক্তিগত আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনি আমার একটি কথা মিসকোট করেছেন। আমি বলেছি সংস্কার একটি কবিতা, আপনি এর মধ্যে হাদিকে টেনে আনা অপ্রাসঙ্গিক, অমূলক। ঠিক আছে, আপনার জুলাই সনদ এটা টেনে আনা অমূলক, আর আপনি নিজে আলাদা। আপনি এটা একটু ব্যাখ্যা দেন তো, আপনি সাংবাদিক হিসেবে এদেশের সংস্কার আর জুলাই সনদ কথা আলাদা বলেন না। আপনি যদি পার্থক্য না বোঝেন, সেটা আমার দায় না। আমি বুঝিনি, আমি একটা সাধারণ মানুষ, একটু বুঝান না সংস্কার আর জুলাই সনদ কি আলাদা। সেশন না, যেই কারণে আমি এত সময় পাবো না, হয়তো 1 মিনিট 2 মিনিট পেতে পারি। আপনি নিজেই বলেছেন যে আপনার ত্যাগগুলো দীর্ঘ সেই 12 সাল থেকে ধারাবাহিকভাবে আপনি করেছেন, অবশ্যই আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনি আবার নিজের মুখেই বলেছেন যে আপনি বলতে পারেননি আপনি জামাত করেন, আপনি মানে স্বীকার করতে পারেননি জামাত করেন। আপনাকে অ্যাটর্নি জেনারেল ফেল করিয়ে দিবে, হাইকোর্ট দিবে না। জামাত বলে ছবি দেখায় বললাম, আপনি বলেননি, না বলতে পারার পরও জামাত ট্যাগিং দিয়ে আপনাদের ফেল করে দিয়েছে। তার মানে ঘটনা হচ্ছে আপনি তো অনেস্টলি বলতে পারেননি, এটা আপনার একটা ব্যথা, এটা আপনার দুঃখ যে আপনি জামাত করেও জামাত বলতে পারেননি। এটাই গুপ্তচর বৃত্তি, যে আপনি যেটা করেন সেটা বলেন না, সেটাই গুপ্ত রাজনীতি। রাজনীতি অবশ্যই কৌশল, রাজকীয় কৌশল। গুপ্ত যা কিছু সেটা অপকৌশল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধে কাফেরদের সাথে হেরেছেন না, আবার জিতেছেন, আহত হয়েছেন। নবী কখনোই তার সৈনিকদেরকে পরিচয় গোপন করিয়ে শত্রু শিবিরে পাঠিয়েছেন?
যুদ্ধ তাহলে জয়ের জন্য সিরাতের বই আপনাকে আপনার- একটা গিফট করবো না, ভাই। না, সিরাতের বই একটা গিফট করবো। না, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 বছর মধ্যে 5 বছর পরিচয় দিতে পারেননি, ইসলামের ডাক দিতে মানে পারেননি। তিনি তো গুপ্ত আপনি ছিলেন না। গুপ্ত ছিল, রাতের না, না, বেলা না। বন্ধ নবী করে কখনো বলতে গুপ্ত হয়েছে। ছিল না। নবী নবী শোনেন ইসলামের জন্য লড়াই করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী ঘোষণা ঘর দিয়েছে? ত্যাগ করেছে, শোনেন, নবী নবুয়ত প্রাপ্তির পর তার প্রথম দুজন সংসার ছাড়া আর বিভাগী কাউকে হয়ে বলতে গেছে। পারেনি। না, না, না। না, শোনেন, আর গুপ্তর কথা বলে নবী- বিএনপি এবং না, না, আল্লাহ না। দুটাই গুপ্ত। নবীকে হিজরত পর্যন্ত করতে বিএনপি হয়েছে। কি গুপ্ত ছিল না? না, বিএনপি গুপ্ত ছিল না। ছিল না? না, ও আচ্ছা, অবশ্যই না। সালাউদ্দিন সাহেব আর ইয়াদ গুপ্ত থেকে দেয়নি। সালাউদ্দিন সাহেব কি দেয়নি। পরিচয় দেয়নি। গোপন করে আর গুম আচ্ছা, আর হয়েছিল? বিদেশ থেকে খুব আপনি বলতে তাহলে হ্যাঁ? আটলার লিস্টটা নিয়ে না, এসে না, দিবনি। বিদেশ- আর লিস্টটা সালাউদ্দিন নিয়ে এসে আহমেদ দিবনি। কখনো বলেছে যে আমি দিব- বিএনপি করি না? আচ্ছা, আমরা এখনই বলি। আপনি তো নিজেই আরে বললেন যে আপনি আপনাকে পরিচয় এখনই দিতে বলতেছে পারেননি। আমাদের কেন আমরা বলতে পারিনি, না, একটা না। আপনি গুপ্ত বলতেছেন, আমরা পরিচয় গোপন করে আপনি তো নিজেই স্বীকার আরে করলেন, ভাই, আগে পরিচয় দিতে কথাটা পারেননি। শোনেন না কেন? জি, please। আপনি বলতেছেন যে তাহলে বলেন আমরা যে আপনি একজন একজন করে একটু কথা বলি, একজন একজন করে বলি, বলতেছেন। আমরা আচ্ছা, একজন বলুন। একজন করে কথা বলি, আপনারা বলেন। যেহেতু এই শাহরিয়ার ভাই ঘেমে মুহূর্তে গেছে। আপনি আচ্ছা, যেহেতু এই না, মুহূর্তে আমার শেষ, আমার আচ্ছা, কিছু বলার নেই। আমি- শেষ। জনাব সাইদ খানের 1 মিনিট সময় কি শেষ হয়েছে? আমার- জি, আমার- আপনাকে ধন্যবাদ। আমরা আবার পরবর্তী সময় আপনার কাছে আসবো, যেহেতু সাইদ খান শাহরিয়ার না, কবির আমাকে অনেকক্ষণ দিতে হবে। বলেছেন, যেহেতু আপনি একটু রেস্ট নেন, আমরা আবার পরবর্তীতে আপনার কাছে আসবো। আমি একটু এই মুহূর্তে হেলেন জেরিন খানের কাছে যেতে চাই। প্রভাবশালী প্রার্থীদের ক্ষেত্রে ইসি নমনীয় আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কঠোর, এমন কিছু অভিযোগ এসেছে। এই ধারণার পেছনে কি বাস্তব কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করছেন? দেখেন, এরকম প্রশ্ন আসবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। আর একটা মানে যে দলটি নির্বাচিত হবে, জয়লাভ করবে এবং শপথ গ্রহণ করার পূর্ব পর্যন্ত এই ধরনের প্রশ্ন আসতে থাকবে। এটা নিয়ে আমি বেশি বলতে চাই না। এই জায়গায় যেটা বলতে চাই, ভীষণ উত্তেজনা এখানে বিরাজ করছিল। ওই যে কথা আছে না, আমার রেগে উত্তেজনা গেলেন হয়েছে, তো হেরে কুতর্ক তো গেলেন। হয়নি। না, কুতর্ক তো হয়নি, বিতর্ক রেগে হয়েছে, গেলেন তো বিতর্ক হেরে হয়েছে। গেলেন। কিন্তু আমরা সবাই বাংলাদেশী। আমি দুইজনকেই বলবো যে আপনারা রেগে যেন না, কারণ আর আমি চাই না দুজনের কেউ হারেন, দুজনেই জিতে যান। হ্যাঁ, আমি যে এই জায়গাটি বলতে চাই, শাহরিয়ার ভাই কয়েকটা বিষয় বলেছেন, যেমন মুসলিকার বিষয়টা আসছে। দেখেন, আমি বলিনি, বলুন। ভাই আপনি বলছে, ওটা ভাই বলেছেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক্সাম্পল এনেও আপনি বলেছেন। আমি যেটা বলতে চাই, দেখেন, ও এখানে গুপ্ত সুপ্তর বিষয়ে তো কিন্তু একটা বিষয় আছে। আপনি সালাউদ্দিন ভাইয়ের কথা বলেছেন, রিজভী ভাইয়ের কথা বলেছেন। তারা কিন্তু পরিচয় গোপন করে নাই, নিজস্ব পরিচয় থেকে হয়তো কখনো কখনো তারা এই আত্মগোপনে আত্মগোপনে মানে প্রশাসনের হাত থেকেই থাকার জন্য আত্মগোপনে থেকেও তাদের কর্মসূচি পালন করেছে। কিন্তু অন্য পরিচয় যেটা গোপন করেছে মানে ছাত্র শিবিরের ছাত্ররা ছাত্রলীগ রূপ ধারণ করে তাদের মধ্যে থেকেছে। এবং সেটা শাহরিয়ার ভাই নিজেও তো পরিচয় দেন। শাহরিয়ার ভাই নিজেও দেন। স্বীকার আরেকটা করেন। বিষয় হলো কি, জামাতের বিষয়টা আমি বলি, 2014 পরে কিন্তু আমরা জামাতকে পাই নাই। সত্যি কথা, জামাত কিন্তু মাঠে ময়দানে ছিল না। এখন এই যে ভাই যে বললেন শাহরিয়ার ভাই, ছিল না, ছিল, ওই যে না ওইভাবে ছিল না। শুনেন, মাঠে ময়দানে আমি বলতে পারবো, আমি আমার 40 বছর রাজনৈতিক জীবনে একদিনের জন্য কোনো কর্মসূচি থেকে আমি দূরে ছিলাম না, সারাক্ষণ আমি মাঠে ছিলাম। আমি কিন্তু আপনাদের মতো টক শোতে কিংবা এইসব ছিল না, কিন্তু রাজপথে আমি সারাক্ষণ ছিলাম। আমি কিন্তু জামাতকে 14 সালের পরে ওই ধরনের কোনো কর্মসূচিতে দেখে নাই। আর আরেকটা বিষয় বলেছে মুসলিকার বিষয়টা, যেটা বলেন, দেখেন, আমাদের চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারম্যান, তিনি যখন বিদেশে যান, তাকে কিন্তু প্রথমে 111-এর কথা আমার স্পষ্ট মনে আছে, তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি বিদেশে চলে যান। তিনি কিন্তু বলছে কেন বিদেশে যাব, ঠিক মায়ের মতোই বলেছেন যে এই দেশ আমার ঠিকানা, এই দেশ ছেড়ে যাব না। তিনি কিন্তু যান নাই, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, তাকে র্যাবের পোশাক পরিয়ে, তাকে ড্রেস পরিয়ে তাকে কোর্টে নেওয়া হয়েছে। আপনি ওই সময় যে আমরা যারা অনুসারী ছিলাম, আমাদের যে কি হৃদয় রক্তকরণ হয়েছে। তারপরে ওনাকে উপর থেকে ফেলে ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছে। এরপরেও ওনাকে মানে এমন অবস্থা করেছে, দেখেন, উনি যেদিন বিদেশে যান, খুব কম, মনে হয় 5 থেকে সর্বোচ্চ 10 জন নেতা এয়ারপোর্টে গিয়েছিল। সেই দিন আমার সৌভাগ্য হয়েছিল, আমি ওই এয়ারপোর্টে যেতে পেরেছিলাম, কারণ আমি সাবেক এমপি ছিলাম এবং যুদ্ধ করে গিয়েছি। ওনার গায়ে বিশ্বাস করেন একটু মাংস ছিল না, শুধু হাড়গুলা ছিল এবং সোফার মধ্যে শুয়েছিল, উনি বসতেও পারেন নাই। ওই অবস্থায় ওনাকে যেতে হয়েছে শুধুমাত্র বাঁচার জন্য। কিন্তু উনি মুসলিকা তো দেন না, কোনো মুসলিকা দেন নাই, একদম ফলস। কারণ আমার সামনে সবকিছু ঘটনা ঘটেছে। এই যে মিথ্যা প্রপাগান্ডা করে চ্যালেঞ্জ করে যাই করে না লাইভে না, এই কোন তো চ্যালেঞ্জ করতে কোনো করতে না, ছিল উনি প্যারোলে মুক্তি ছিল ভাই, প্যারোলে মুক্তি নিয়ে গেছে। আপনি যা কাছে বলেন আর বলবো না, যারা করেছে যা করেছে সেটা তো সবকিছুই কিরকম মিথ্যা এবং কিরকম ষড়যন্ত্রের জাল
বোনা ছিল, এটা তো এই জাতিকে নতুন করে কিছু বলার নাই। তা উনি তারপরে যে বিদেশে গেলেন, তারপর উনি দীর্ঘদিন কিন্তু ওনাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে, উনি কিন্তু অসুস্থ অবস্থায় কয়েক বছর ওনাকে কাটাতে হয়েছে। তারপরে উনি একটু সুস্থ হবার পরে আস্তে আস্তে করে তারপরে তো ওনার বিরুদ্ধে কি ধরনের মামলাগুলো দিয়েছে আপনারা জানেন। তো এখন সেইটার সাথে যদি জামাত ইসলাম যারা দেশে থেকেছে, তারপরে তারা 2014 সালের পরে কিন্তু তাদের ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই। তারপরে তো আপনারা দেখেন তাদের অঙ্গ সংগঠন যে শিবির, তারা কি রূপ ধারণ করেছে। আর শাহরিয়ার ভাই যে জামাতের আমিরের সাথে কি করেছে না করেছে, কোথায় টাকা দিয়েছে না দিয়েছে, এরকম যদি বলেন তাহলে আমি কোটি কোটি শুনেন, কোটি কোটি বিএনপির নেতা কতজন মারা গেছে কোটি বিএনপির নেতার একটা গল্প আছে। শাহরিয়ার ভাই, প্রত্যেকেরই হাজার হাজার গল্প আছে। আমার বাড়ি দেলোয়ার হোসেন সাইদি, আমার এলাকার শুনেন, দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ে ফিরোজপুরে ওনার 2 সন্তানরা একটা মিছিলও করতে পারেনি। আমার নিজের জেলা করেনি, বেরোয়নি। শাহরিয়ার ভাই বেরোয়নি, তারা শুধুমাত্র পিজিতে ওনার মৃত্যুর পরে লাশ নিতে এসেছে।